গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আরও নতুন একটা ঝকঝকে তকতকে ব্লগ নিয়ে চলে এলাম। আর এই নতুন ঝকঝকে তকতকে ব্লগের সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে। একদম সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি, এখন ব্রেকফাস্ট করা হয়ে গেছে। তারপরে এই যে এলাম, আদিউমের যেহেতু পরীক্ষা হয়ে গেছে, স্কুল ছুটি আছে, তো বুঝতে পারছো ওরা ঘরে থাকলে যেটা হয় আর কি, কোথায় দিয়ে যে সময় চলে যায় বুঝতেই পারি না। সারাক্ষণ ঘরের মধ্যে দৌড়াদৌড়ি ছোটাছুটি, আমার ব্যস্ততা আর অনেক বেশি বেড়ে যায়। আর বাচ্চাদের স্কুল ছুটি থাকলে তোমরা একটু কমেন্ট করে জানিও তোমাদের এই ব্যস্ততা পরিমাণটা আরও বেড়ে যায় কিনা। আমার কিন্তু অনেক বেশি বেড়ে যায়, চেঁচামেচি করতে করতে মাথা ধরে যায়, এটা কিন্তু হয়। তো যাক চলো, কথা বলতে বলতে পুরো বিছানাটা ভালো করে গুছিয়ে নিলাম, টান টান করে নিলাম। বেড কভারটা চেঞ্জ করলাম না আজকে, কারণ দুদিন আগেই চেঞ্জ করে দেখলাম ভালোই আছে, সেই কারণে। তারপরে বেডসাইড টেবিলটাও একটু ঝেড়ে নিলাম, ঝাড়ার পরে এই যে র্যাকটা আছে, মডুলার র্যাক, এটা একটু ভালো করে ক্লিন করে নেব। আর এর সাইডগুলো যেহেতু অফ হোয়াইট কালারে না, আর ধুলো পড়লে বেশ চোখে পড়ে। আর আমি দেখেছি হোয়াইট কালারের যে কোন জিনিসটা মেনটেন্স করাটা সবাই বলে ডিফিকাল্ট, আমার কাছেও ডিফিকাল্ট, বাট এটা হয় যে নোংরা পড়লে চট করে চোখে পড়ে, সেটা কিন্তু খুব তাড়াতাড়ি ক্লিনও হয়ে যায়। সেই কারণে একদিন দুদিন বাদে বাদে র্যাকটা ভালো করে কিন্তু আমার ক্লিন করাও হয়ে যায়, যেহেতু ধুলো পড়লে চোখে পড়ে যায় সেই কারণে। আর মডুলার র্যাকের উপরে যে মানি প্ল্যান্ট গাছটা ছিল সেটাকেও নিয়ে এলাম। ভাবলাম বেশ অনেকদিন জল দেওয়া হয় না, জল দিয়ে তারপর একটু রোদেও দেবো, রোদও পায় না, বেশ অনেক দিন হয়ে গেছে। তো সেই কারণে এই যে এই পাশের স্টিলের খাটে ঘরে যে জানালাটা রয়েছে এখানটা বসিয়ে দেবো, মোটামুটি 1-1.5 ঘন্টা থাকবে, তারপরে আবার তুলে নেবো। আর মানি প্ল্যান্ট গাছ আবার বেশি রোদে দেওয়াও যায় না, তাহলে কিন্তু পাতাগুলো খারাপ হয়ে থাকে বা গাছটা মরে যায়, এটাই যা। তো যাকে চলো, আর এখন চা করবো আর কি। মাসির জন্য লিকার চা করেছি আর আমার জন্য দুধ চা। তো আগে লিকার চাটা নামিয়ে নিলাম। আর লিকার চা মানে শুধুই চা, মানে কোনো চিনিও কিন্তু খায় না মাসি, যেহেতু সুগার আছে সেই কারণে। তো এখানটা এখন চা করে নিলাম, আমি আর মাসি খাবো। আর চা খেতে বসলে মানে মোটামুটি যেদিনকে সময় পাই মাসির সাথে চা খেতে বসি বা একটা ব্রেকফাস্ট করে নিই। তো আমার যেহেতু ব্রেকফাস্ট হয়ে গেছে, 2 পিস রুটি রেখে দিয়েছিল মাসির জন্য। তো মাসি না প্রত্যেক দিনে 1 পিস করে রুটি খায়, বেশি খেতে চায় না। তো খুব জোর বললে 1.5 পিস খাবে এরকম, মানে যেহেতু আমার বাড়ি মানে সবার লাস্টে আসে, আমার বাড়ি কাজ করে আসার 2-3-4 বাড়ি করে আসে আগে। তো সেই কারণে কি হয় যে সব বাড়িতে কিছু না কিছু খায়, মানে পেট ভরা থাকে, সেই কারণে আমার বাড়িতে এলে ওই একটুখানি চা আর 1 পিস রুটি। আর রুটি তো আগে মানে খেতোই না, জোর করে দিই, তাই ওই 1 পিস রুটি খাই। তো আজকে মাসি বললো, মাসি তুমি 1.5 পিস রুটি খাও, আর হাফটুকু আমি চা দিয়ে একটুখানি বসে বসে খেয়ে নিলাম। সকালবেলা আমি রুটি যেহেতু খেয়েও নিয়েছি, তো হাফ পিস ভাবলাম ফেলে দেবো বা পড়ে থাকবে, যাই হোক আমি খেয়ে নিলাম। এরই মধ্যে আমার হাজব্যান্ড আবার গিয়েছিলো একটুখানি বাজার করে দিয়ে আবার বেরিয়ে গেল। তো এই যে নিয়ে এসেছি রুই মাছ, আর নিয়ে এসেছে বেশ খানিকটা পরিমাণ চিংড়ি মাছ, 600 গ্রাম মতো চিংড়ি মাছ নিয়ে এসেছে। তো এগুলো আগে ভালো করে ধুয়ে নেব, ধুয়ে নিয়ে তারপরে রান্নাবান্না করব। তো ভাবলাম কি মাসে ওদিকে কাজকর্মগুলো কমপ্লিট করা হয়ে গেছে, একবারে স্নান টান করে পুজো দিয়ে তারপরে আমি রান্নাঘর ঢুকবো। তারপর আবার মনে পড়লো না মাছ ধোয়া হয়নি, তো এর আগে একদিন ভুল হয়েছিল, মানে স্নান করে উঠে মাছ ধোয়াটা আমার কাছে বিরক্তিকর ব্যাপার। আমি আবার তখন কি করি যে স্নান আমাকে করতেই হবে, না তো ভালো লাগে না। তো সেই কারণে আমি কি করলাম যে না, আগে মাছ ধুয়ে নিয়ে তারপর স্নান করব। এদিকে মাছ ধুতে ধুতে আবার মনে হলো না, মাছ যখন ধোয়া হয়েই গেল তাহলে বেশিক্ষণ সময় লাগবে না, একবার রান্নাবান্না কমপ্লিট করে নিয়ে স্নানটা করব। আর আজকের এই মাছগুলো সত্যি খুব ভালো ছিল, রুই মাছটা এত টাটকা ছিল আর এত স্বাদ ছিল, খেতে খুব ভালো ছিল। তো এবার মাছের তেলও নিয়ে নিলাম খানিকটা পরিমাণে, আর মাছের ডিমও ওখানটা নিয়ে নিলাম। আর যতটুকু মাছ এখন রান্না করব ততটুকু একটা সাইড করে নিলাম, আর বাদবাকিগুলো ফ্রিজে ঢুকিয়ে দেবো। আর আজকে হবে এখানটা ফুলকপি দিয়ে মাছের তরকারি। ফুলকপিটা এখন পাওয়াই যায় না, তো একটা পেয়েছিলাম, একটা ফুলকপির দাম 50 টাকা চাইলো। তো ভাবলাম না চলো দেখি, এবছরে তো আবার মানে শেষ ফুলকপি, মোটামুটি সামনের বছর আবার মোটামুটি পাবো, মানে শীত পড়ছে এবছর মানে কি একদম লাস্টের দিকে পাবো, এখন তো আর ফুলকপি পাবো না বা পাওয়াও যায় না। তো পেয়েই নিয়ে নিয়েছি ফুলকপি দিয়ে মাছের ঝোল। তো মাছের ডিম ছিল খানিকটা পরিমাণ, সেটা দিলাম, আর 5 পিস মতো মাছ দিয়ে দিলাম, বাস ওটা দিয়ে ফুলকপির ঝোল করব। আর এখানটা করছি মাছের তেল। তো অল্প একটুখানি তেল দিয়ে তার ভিতরে মাছের তেল ভালো করে একটু জাল দিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম একটুখানি পেঁয়াজ, ব্যাস আলু
বা আদার্স আর কিছু দেবো না। আর মাছের তেল খেতে এত ভালোবাসি তোমাদেরকে কি বলবো, কিন্তু দুঃখের বিষয় যেটা সেটা হলো এখন আমি আর একদম খেতে আমি পারি না, অ্যাসিডিটি করে যায়, অনেক সমস্যা হচ্ছে। মানে যেদিন থেকে আমার 30 বছর আমার পার করে নিয়েছে ব্যাস সেদিন থেকে ভীষণ প্রবলেমের মধ্যে ভুগছি। আজ এই প্রবলেম কাল ওই প্রবলেম, এটা হচ্ছে আমার কেন জানি না। আর যাই হোক, আর এখানে শাক ভাজি, মানে শাক বলতে এটা হচ্ছে নোটে শাক ভাজি, মাছের তেল আর ফুলকপি দিয়ে ওই মাছের ডিম দিয়ে মাছ দিয়ে একটা তরকারি করেছি, ব্যাস এটাই আজকে দুপুরবেলা লাঞ্চ মেনু ছিল। তাড়াতাড়ি করে এখন কিচেনটা ক্লিন করে নেওয়ার পালা। আর হ্যাঁ, যেটা বলছিলাম যে আমরা সবাই জানি যে 30 বছর হয়ে যাওয়ার পর বিভিন্ন রকম হরমোন চেঞ্জ হতে থাকে, হরমোনাল প্রবলেমগুলো হতে থাকে মানুষের, যেটা কিনা আগে 40+ তখন হতো, এখন কিন্তু 30 বছর মানে 30 আপে হচ্ছে। ডক্টর বলে থাকেন এর আস্তে আস্তে দেখা যাবে মানুষের পরিবর্তন 20 বছর পর থেকে। মানে এই হরমোনাল যে প্রবলেমগুলো, বিভিন্ন রকম হরমোন চেঞ্জ হওয়া, বিভিন্ন রকম শরীর উইক হয়ে যাওয়া, এই প্রবলেমগুলো কিন্তু আসতে শুরু করবে। তো আমি দেখেছি যেদিন থেকে আমি 30 বছর ক্রস করেছি না, সেদিন থেকে আমার এই প্রবলেমগুলো আমার হচ্ছে। তো যাকে চলো পুরো কিচেন ভালো করে ক্লিন করে নিয়েছি। আর হ্যাঁ, চলে এসেছি এই ঘরে। এই ঘরটা আরেকটু পরে ম্যাম আসবে, পড়াতে বসবে। এই ঘরে যেহেতু ভীষণ এলোমেলো অবস্থা ছিল না, এটা মানে বলবো না যে ভীষণই ছিল এলোমেলো তা নয়, তবু দেখলাম বেড কভারটা একটুখানি এলোমেলো ছিল, টান টান করে নিলাম, তারপর একটু ঝেড়ে দিলাম। ঝাড়ার পর তারপরে ওদিকে ব্যালকানিতেও বেশ অনেক জামা কাপড় ছিল, সেগুলো খানিকটা পরিমাণে দেখলাম যে ভেজা ভেজা আছে, সেগুলো আবার এপিঠ থেকে ওপিঠ করে নিলাম। আর যেগুলো দেখলাম যে না শুকিয়ে গেছে, তো সেগুলো আবার নিয়ে এলাম। তো এগুলোই এখন ভাজ করব, ভাজ করে যেখানকার জিনিস সেখানটা রেখে দেবো। এগুলোটা এখন যদি ভাজ করে না নিই, তারপর আবার দেখা যাবে যে ওদিকে ব্যালকানিতে আরও এক গাদা রয়েছে, বললাম হালকা ভেজাচ্ছে, তো এগুলো আবার জমে যাবে। সে কারণে ভাবলাম না একটু লেট হলে হোক, প্রথম ভেবেছিলাম জমা করে রেখে দেবো, স্নান টান করে এসে তারপরে এগুলো আবার গুছিয়ে নেব। তারপর দেখলাম না, আগে ভালো করে গুছিয়ে নিয়ে রাখি, এটা আমারও ভালো লাগবে। আর স্নান করে আসার পর না সেরকম কিছু করতে ইচ্ছে করে না, খাওয়া দাওয়ার পর মনে হয় যে রেস্ট নিই, আর রেস্ট তখন আর হয় না, আগে হতো। এখন এডিটিং করা থাকে, আরও এক্সট্রা অনেক কাজ থাকে, সেগুলো সেই কারণে আর দুপুরবেলা সেভাবে আমার রেস্টটা হয় না। তো যাকে চলো কথা বলতে বলতে সমস্ত ঘরগুলো গুছিয়ে নিলাম। আর এই যে মেশিনের ভিতর যেগুলো ধুতে হবে সেগুলোও রেখে দিলাম, তারপরে সোজা যাবো স্নান করতে। গুড ইভিনিং এভরিওয়ান, কেমন আছো সবাই? সেই সকাল থেকে এই পর্যন্ত এখনও তোমাদের সাথে কথা বলিনি, তো ভাবলাম সন্ধ্যাবেলা একবারে কথা বলবো। আর হ্যাঁ, আমাদের এখানে একটা খুব ভালো সুখবর, সেটা হলো বৃষ্টি হচ্ছে। আমাদের কলকাতাতে কয়েকটা দিন প্রচণ্ড পরিমাণে গরম পড়েছিল, 3-4 দিন ভীষণ পরিমাণে গরম পড়ে গেছিলো। তো তারপরেও থেকে দেখছি কালকে থেকে মেঘলা মেঘলা ওয়েদার ছিল, আজকেও সকাল থেকে দেখি বেশ মেঘলা আকাশ। সন্ধ্যার পর থেকে 2-1 পশলা ভালোই বৃষ্টি হয়েছে। আর মানে যা বৃষ্টি হচ্ছে ওটাতে ঠান্ডা হওয়ার কথা না, কিন্তু মানে ঠান্ডা হাওয়া আসছে, খুব ভালো লাগছে। এটা বিরাট বড় একটা সুখবর। তো এবার শুনেছি গরম নাকি অনেক পরিমাণে পড়বে, 125 বছর রেকর্ড নাকি ভাঙবে। প্রত্যেকবার এরকম শুনি গরম পড়বে, হ্যাঁ, তবে আগের তুলনায় এখন তো প্রত্যেক বছর গরম আরও বেড়ে যাচ্ছে, আর শীতের পরিমাণটা অনেকটা কমে যাচ্ছে, এই হচ্ছে ব্যাপার। তো জাগিয়ে চলো, আদিম টিউশনিতে গেল, আদিমকে টিউশনিতে দিয়ে আমি এলাম। আর হচ্ছে এখন আমি যাব রান্নাঘরে। আর আমি না এখন কি বলতো, আদিম যখন টিউশনিতে যায় সন্ধ্যাবেলা টাইমটা আর টিউশনি দিয়ে দিয়েছি আরেক জায়গায়, আর হচ্ছে সেই টাইমটা চেষ্টা করি রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নেওয়ার জন্য। ওরা এসে মানে ওরা যতক্ষণ বাইরে থাকে তার মধ্যেই রান্নাবান্না কমপ্লিট করে নিলে আমার সুবিধা হয়, ওদেরও সুবিধা হয়। এসে আবার ওদেরকে পড়াতে বসাই, কখন ওরা টিভি দেখে, এ হচ্ছে ব্যাপার। আর টিভির বিরাট বড় একটা কাহিনী ঘটে গেছে আমার বাড়িতে, তোমাদেরকে পরে জানাবো সেটা আর কি। তো যাকে চলো বাইরের ওয়েদারটা তোমাদের সঙ্গে একবার শেয়ার না করলে ভালো লাগছে না, চলো একবার শেয়ার করা যাক বাইরের ওয়েদারটা কীরকম আছে না আছে। ব্যালকানিতে যদিও অন্ধকার, তোমরা কতটা কি বুঝবে জানি না, দাঁড়াও লাইটটা জ্বালিয়ে নিই। দেখো, দেখেছো বাইরে সবাই কিন্তু ছাতা মাথায় দিয়ে রীতিমতো হাঁটছে। ও দেখো, ছাতা মাথা দিয়ে সবাই যাচ্ছে, আর বেশ কিন্তু নিচটাও ভিজে আছে, খুব ভালো লাগছে, ঠান্ডা ওয়েদার একদম। গরমের শুরুতেই এত পরিমাণে গরম দিচ্ছে, আর তো দিন সব তো পড়ে রইলো। যাকে চলো, আর আমি এখন যাব কিচেনে। আর হ্যাঁ, চা খাওয়া হয়ে গেছে, ম্যাম এসেছিলেন আদিমকে পড়াতে, তো ম্যামকে চা দিয়ে দিয়েছি। তো সন্ধ্যার আগে আমার চা খাওয়া হয়ে গেছে, আজকে মিরাক্কেল ঘটে গেছে, সন্ধ্যার আগে কোনোদিনও চা খাই না। আর এখন যাব কিচেনে, ডাবরি মটো ভিজিয়ে রেখেছি, যেটা কিনা রাত্রেবেলা করবো ঘুগনি। আর এই ঘুগনি করার পেছনে একটা বড় কারণ আছে, মানে বেশ কয়েকটা দিন ধরে ভাবছি ঘুগনি খাবো, মানে দোকানের মতো করে তেঁতুল দিয়ে বেশ সুন্দর করে খাবো, সেটা বিকেলবেলায় ভেবেছিলাম, কিন্তু বিকেলবেলা করে উঠতে পারিনি আজকে, সে রাতি হয়ে গেল।
এই যে ডাবরি মোটে ভিজিয়ে রেখেছি, এটাকে আগে প্রেসার কুকার সেদ্ধ করতে বসাই। এই বড় প্রেসার কুকারটা দেবো, কারণ অনেকটা পরিমাণে ডাবরি আছে এখানে। ডাবরি মটর 400 গ্রাম মতো আছে প্রায়, কারণ 500 গ্রাম ছিল, তার প্রায় 90% আমার দেওয়া হয়ে গেছে। তো চলো দেখি এবার এটার ভিতরে দিয়ে আগে বয়েল করতে বসিয়ে দিই। আজকে এর ভিতরে আলু দেবো না, নর্মালি এর ভিতরে আলু আমি দিয়ে দিই। তো আজকে কি করব, আলুটা ভেজে তারপর দেবো। ওদিকে মটর সেদ্ধ করতে বসে দিয়েছি, মানে সেদ্ধ হয়ে গেছে। প্রেশার কুকার আমি গ্যাস অফ করে দিয়েছি, প্রেশার কুকারটা আমি পাশে রেখে দিয়েছি। তো এখন যে কাজটা করব, ভাবলাম হাতে আমার সময় আছে। তো আদিওম যেহেতু টিউশনে পড়তে গেছি তোমাদেরকে বললাম, তো অনেকটা আগে থেকে আমি মানে 7টার পরে আর কি রান্নাঘর চলে এসেছি। তো হাতে অনেকটা সময় আছে, ভাবলাম তাহলে এই কাজটা পেন্ডিং রয়েছে বেশ অনেক দিন ধরে, যে এই র্যাকটা থাকে না আমার রান্নাঘরে মানে নিচের দিকে, ওই র্যাকটা সরিয়ে প্রত্যেক দিন ক্লিন করা যায় না, কারণ ওর উপরে অনেক ভারী ভারী জিনিসই থাকে। অনেক সময় কড়াই, প্রেশার কুকার ওখানটায় থাকে, তারপরে বড় বড় গাবলিগুলো রেখে দেই। তো সেই কারণে প্রত্যেকদিন সরিয়ে যে ক্লিন করবো সেটা হয় না। আর মাসি আসে, মাসিকে সরিয়ে দিয়ে প্রত্যেক দিন দেবো সেটাও হয় না। তো এটা আমিই করি কিছুদিন বাদে বাদে আর কি, কতদিন বাদে বাদে করি সেটা জানি না, তবে করি। আর ওপরের দিকে ওয়াল তো সবই ক্লিন থাকে আমার, তবে হ্যাঁ এই যে নিচের দিকটা যেখানটা র্যাক থাকে সেখানটা তো আর প্রত্যেক দিন মানে সরানো হয় না, সে কারণে ওয়ালটাও একটু বেশ নোংরা নোংরা পড়েছে। তো ভাবলাম হাতে সময় যখন আছে তাহলে আমি এই কাজটা করে নিই আজকে। আর আমার কাছে কিন্তু ঘরে কাজ দিন বা রাত বলে কোনো কথা হয় না, যখন আমি সময় পাই তখনই কিন্তু আমি করি। বাথরুম যদি আমার মনে হয় ক্লিন করতে হবে, মানে করাটা দরকার, বাথরুমও কিন্তু আমি ক্লিন করি, তবে হ্যাঁ স্নান করে নিই। এইরকম ঘরে কাজ আমি সবসময় করি, আমার কোনো অসুবিধা হয় না, আমার শরীরটা যদি সাথ দেয় ব্যাস। তো এখানটায় দেখো, আর ওখানটায় দেখতে পাচ্ছি কালার একদম মানে কী বলবো মেরুন কালার হয়ে গেছে মার্বেল। অ্যাকচুয়ালি ওখানে মার্বেলের কালারটাই ওই রকম, ওখানে ওই রকমই প্রথম থেকে ছিল, তারপরে আবার যেহেতু প্রত্যেক দিন ক্লিন করা না সেহেতু আর একটু ডিপ হয়ে গেছে কালার, কিন্তু ওটা কিন্তু কোনো নোংরা নয়। ওখানটা কিন্তু আমার যে লিকুইড ফর্মটা করা আছে, যেটা দিয়ে দেখলে ওয়ালটা ক্লিন করলাম, সেটা দিয়ে কিন্তু বারবার করে আমি মুছে নিয়েছি। আমি তোমাদেরকে দেখাতে হয়তো পারছি না, তো ওখানটাও কিন্তু নোংরা নয়, ওটা মার্বেলেরই, ওখানটা ওই কালারই ছিল আর কি, মার্বেলই। যাই হোক, তো ওখানটা ভালো করে ক্লিন করে নিলাম, একদম ঝকঝকে তকতকে হয়ে গেল। তারপরে এবার যে র্যাকটা, ওই র্যাকটা থেকে যেগুলো মানে ওর ভেতর কী বলতো মানে কি বলবো সমস্ত কিছু রেখে দিই, হাতের কাছে যা পেলাম ওই র্যাকটার উপর রেখে দিলাম, সে কারণে বেশ নোংরাও হয়, মানে অগোছালো হয়। এটা এতটুকু পারলাম সাধ্য মতো রাত্রেবেলায় আর কি এটা মুছে নিলাম। এটা সার্ফ সাবান দিয়ে ধুলাম না, হাত দিয়ে মানে ওই লিকুইড ফর্মটা দিয়েই মুছে নিলাম, দেখলাম ভালোই ক্লিন হয়ে গেছে। তো চলো দেখি এটাকে এখন রাখা যাক। আর নিচটা দেখেছো কত নোংরা হয়ে গেছে, মানে এর যে খাঁজকাটা যে ভাঁজটা আর কি থাকে, ভেতরে বেশ কিন্তু নোংরা জমে থাকে, যে ঝাড়ি মেরেছি ব্যাস বেশ নোংরাগুলো কিন্তু পড়লো। তো এটা কিন্তু ভীষণ আমার কাজে, ওই যে বললাম ওই রুটি বেলার যে চাটু থাকে ওগুলো, তারপর টুকটাক যে সমস্ত জিনিস আর কি ওপরে সবসময় তোলা যায় না, হটপট বলো বা টুকটাক এই সমস্ত জিনিস কিন্তু ওখানটা আমি রেখে দিই। আর তার সঙ্গে সঙ্গে বেশ অনেকগুলো কাপও আবার ধোয়ার বাকি ছিল, সেগুলো ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে এবার যেখানকার জিনিস সেখানটা রেখে দেবো, তাহলে রান্নাঘরটা মানে পুরো মানে সেলফটা পরিষ্কার থাকলে কাজ করতে আমার সুবিধা হবে। আর এখন শুধুমাত্র মশলাটা করব, আর হচ্ছে আটাও মেখে রেখে দিয়েছি, কিন্তু আমি ঘুগনি করতে আর বেশি সময় লাগবে না, রুটি সঙ্গে সঙ্গে করে নেবো ব্যাস। আরে না প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে, দেখো দরজাটা বারবার করে আসছে আর মানে ইয়ে হচ্ছে, যাই হোক আটকেই দিই ভালো করে, নয়তো দরজাটা জানালা দরজা বলছি বারবার করে ভেঙে যাবে, এবার ভীষণ হাওয়া দিচ্ছে। আর এখানটা হয়ে গেছে, দেখি এবার কতটা গললো। আমার আবার ঘুগনি করতে গেলে ম্যাক্সিমাম দেখা যায় যে গলে যায়, পুরো একদম ডাল হয়ে যায়। দেখি আজকে কি হলো, তোমাদের সামনেই দেখি। না আজকে ঠিক আছে, আজকে একদম পারফেক্ট আছে। ঘুগনি মটর সেদ্ধ করতে গেলে ম্যাক্সিমাম সময় দেখা গেছে পুরো ঘেটে ঘ হয়ে গেছে, প্রায় দিনই। আমি তো ঘুগনি তো কয়েকদিন বাদে বাদে করতে থাকি,
মাসের মধ্যে 3-4 বার হয়ে যায় করা, তো কিন্তু কি হয় ব্যাপারটা যে ঘেটে যায়। আর আমার প্রেশার কুকারটা ইদানিং কি হচ্ছে বলো, সিটি ঠিক করছে না, সিটি হচ্ছে বাট প্রপারলি হচ্ছে না, বুঝতে পারছি না আর কি। তো আজকে একটু বুদ্ধি করে কায়দা করে করেছি, মানে কোনো রকম সিটি হতে না হতে অফ করে দিয়েছি, ইভেন সিটিটা খুলেও নিয়েছিলাম, মানে উঁচু করে ধরেছিলাম যাতে বাষ্পটা ভিতর থেকে বেরিয়ে যায়। তো ফাইনালি খুব ভালো হয়েছে, আজকে খুব পারফেক্ট ঘুগনির মতো সিদ্ধ হয়েছে। আদিওম চলে এসে টিউশনি থেকে আনতে গিয়েছিলাম, আর এখানটা এসে দেখো বলছে মা শীত করছে, তা আমি বলেছি তাহলে তোমরা একটু ফুল স্লিপ কিছু গায়ে দাও। এখানটা একটা পুরানো বেড কভার বের করে নিয়ে এসে ঘর বানিয়েছি দেখো, এর ভিতর দুজন বসে মনের মানে সুখে গল্প করছে। তো আমি সেটা দূর থেকে একটুখানি ভিডিও করলাম, ওরা জানে না ভিডিও করেছি, জানলে ভীষণ রেগে যাবে, আর ওরা ক্যামেরার সামনে একদমই আসতে চায় না, যতটুকু আমি বলতে পারো জোর করে, বা ওদের ছোটোবেলার স্মৃতিগুলোকে ধরে রাখার জন্যও বলতে পারো আমি বারবার করে জোর করি, বাবা একটু আয়, আসতেই চায় না। তো এখানে মশলা করে নিয়েছি, আর হ্যাঁ আলুটা কিন্তু আমি আগে হালকা একটুখানি আমি ভেজে নিয়েছিলাম, তারপরে মশলাটা কষিয়ে নেওয়ার পরে আলুটা দিয়ে আরও একটুখানি কষিয়ে নেব। আজকে ওই যে বললাম আলুটা সেদ্ধ করিনি, এমনি সময় কিন্তু মটরের সঙ্গে আমি সেদ্ধ করিনি। আর এখানটা একটু জলও বসে দিয়েছি, আর এখানটা আলু ভেজে নামিয়েছিলাম গাবলিটা, সেটার ভিতরে আমি জল ফুটতে বসে দিয়েছি, সেই কারণে একটু জলের কালারটা হলুদ হলুদ লাগছে। তো এখানটায় যে ডাবলি মটরগুলো এবার মানে সেদ্ধ করে রাখা মটরগুলো এবার দিয়ে দেবো। আর ওইদিকে জল ফুটতে দিয়েছি, জলটা যদি ফুটে যায় তারপর এর ভিতর জলও অ্যাড করব, নয়তো অনেক ঘন হয়ে যাবে। আর ঘুগনি তো একটুতেই ঘন হয়ে যাওয়ার জিনিস, সে কারণে একটু পাতলা পাতলা রাখবো। আর এটা অনেকটাই করেছি, ভেবেছিলাম ওই দুপুরবেলা করব, বাটিতে ভরে খানিকটা পরিমাণে খাবো আর রাত্রে রুটিতে খাবো, সেটা আর হলো না। তো এই যে রাত্রেবেলা আটা মেখে রুটি করাও কিন্তু হয়ে গেছে, আর এই যে ঘুগনি আদিমকে খেতে দিয়েছিলাম খানিকটা পরিমাণ, আর এতটা পরিমাণও এখনও আছে, ওদেরকে আর রুটিও কিন্তু খেতে দিয়ে আসা মোটামুটি হয়ে গেছে আমার। ওরা বাটিতে করেও খেয়েছে, আবার ওইদিকে কিন্তু আবার রুটিতেও খাওয়া ওদের হয়ে গেছে। তো যতটুকু আছে এতটুকু খাবো আমি আর আমার হাজবেন্ড, আর বাদ বাকিটুকু ফ্রিজে রেখে দেবো, সকালবেলা আবার ব্রেকফাস্টে হয়ে যাবে। তো এই যে হচ্ছে ঘুগনি আর হচ্ছে গরমা গরম রুটি, এটাই হচ্ছে আজকে আমাদের রাত্রেবেলার ডিনার মেনু। রুটির সাথে এরকম যদি গরমা গরম ঘুগনি পাই, ব্যাস আর কি চাই বলো। যাকে চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার এই রান্নাঘরটা পুরো পরিষ্কার করে নেওয়ার পালা। রান্নাঘরটা পরিষ্কার করে নেওয়ার পর একদম ঝকঝকে তকতকে, নিচে ফ্লোরটা তো ভালো করে ক্লিন করেই দিয়েছিলাম একটু আগে, তারপরেও আবার সমস্ত বাসন মেজে নিয়ে তারপরে আবারও একবার ক্লিন করলাম। আর ওখানটা একটা অয়েল কন্টেনারের ভেতরে কিন্তু আমি দিয়ে রেখেছি, মানে খানিকটা ভিম লিকুইড আমি দিয়ে রেখে দিয়েছি, কালকে ক্লিন করব। আর ওয়ালগুলো কী সুন্দর চকচক করছে দেখো, যদিও বললাম ওপরে ওয়ালগুলো পরিষ্কারই থাকে। তো যাকে চলো আজকের ব্লগ এখানটাই আমি শেষ করছি, সবাই ভালো থেকো, টাটা।